হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিও একটা বানাবো যে আসলে মিডল ইস্টে কোন দেশে সবচেয়ে বেশি আমাদের ফ্রুটস, ভেজিটেবলস বা ফুড ইন্ডাস্ট্রির আমাদের প্রোডাক্টগুলো যে এক্সপোর্ট হয়, কোন দেশে মিডল ইস্টে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় সেটা নিয়ে। সো অ্যাকর্ডিং টু রিসার্চ, আজকে মনে হয় মোস্ট প্রবাবলি ফেসবুকে জাহিদ ভাইয়ের সম্ভবত একটা রিসার্চ দেখতেছিলাম। ওনারা মোস্ট প্রবাবলি একটা কোর্স এক্সপোর্ট নিয়ে কোর্স করাবে, যেটার মধ্যে সম্ভবত দেখতেছিলাম একটা রিসার্চ যে বাংলাদেশ থেকে আসলে সবচেয়ে বেশি এক্সপোর্ট হইতেছে সৌদি আরবে। সরি, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় সৌদি আরবে, যেটা পান হোক, ফ্রুটস ভেজিটেবলস হোক, ইভেন ড্রাই ফ্রুট হোক। আমার এখনো মনে আছে যে বাংলাদেশ থেকে যে পরিমাণ ড্রাই ফ্রুট সৌদি আরবে এক্সপোর্ট হয়, অন্যান্য দেশে আদৌ কি পরিমাণ হয় জানি না। মিডল ইস্টে বেসিক্যালি কয়েকটা দেশে বাংলাদেশ এক্সপোর্ট হয়, যেমন সৌদি আরবের মধ্যে তো তিনটা স্টেট ডাইরেক্ট ফ্লাইট নামে। এক হলো জেদ্দা, দুই হইতেছে রিয়াদ, তিন হইতেছে দাম্মাম। জেদ্দা, রিয়াদে এবং দাম্মামে পান নামে না। আমরা ডিরেক্ট আমরা যখন জেদ্দায় শিপমেন্ট করতাম, ডাইরেক্ট জেদ্দাতে শিপমেন্ট করছি। রিয়াদে আমি শিপমেন্ট খুবই কম করছি, আর দাম্মামে তো রেগুলার করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু জেদ্দাতে আমরা রেগুলার পান এক্সপোর্ট করছি, এবং বেসিক্যালি রিয়াদে খুব একটা পান আমরা এক্সপোর্ট করি নাই, খুবই কম, 2-4টা শিপমেন্ট করছিলাম। রিয়াদে কবে করছিলাম? করোনার সময় করছিলাম, মনে আছে আমার। করোনার সময় আমাদের সারা বছরে যেটা না এক্সপোর্ট হয়েছে, করোনার সময় ঠিক তেমন এক্সপোর্ট হয়েছে। করোনার ওই 2-3 মাস বা 3-4 মাস আমার মনে আছে এখনো। ফেব্রুয়ারিতে হইলো, ওই যে করোনার কারণে আমার একটা ফ্লাইট পিছায় গেছিল মালের, ওইটা চেঞ্জ করে পর 2 দিন পর গেছিল লাস্ট ফ্লাইট বাংলাদেশ বিমানের। তো এরপরে মার্চ বা এপ্রিল এই সময় থেকে আমরা আবার নতুন করে ফ্লাইট গুলো শুরু করি। করোনার সময় মে মাসেও ভরপুর ফ্লাইট শুরু হয়। তখন আমরা সাধারণত 2-3 জন এক্সপোর্টার মিলে চার্টার বিমান নামাইছিলাম। আমার মনে আছে এখনো যে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট ছিল অনেক বেশি। তো বায়ার, যে লেদু আঙ্কেল ছিল ওই সময় আমার বায়ার, কবির আঙ্কেল ছিল। তো কবির আঙ্কেল ফোন দিতেছিল, সানি সপ্তাহে 2টা করে শিপমেন্ট করো, 300-400 বাস্কেট পান পাঠাও। কারণ 300-400 বাস্কেট পান ওই সময় বিমান ভাড়া সহ ভ্যালু ছিল অলমোস্ট 30 লাখ টাকা, আর $30,000। আর দেন লেদু আঙ্কেল বলছিল যে আমার অলমোস্ট এক শিপমেন্টে 500 বাস্কেট পান লাগবে। দ্যাট মিনস এক শিপমেন্টে ছিল অলমোস্ট 40 লাখ টাকার শিপমেন্ট। তো লেদু আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল একটা কাজ করেন, 500 বাস্কেট মাল তো আপনার চালাইতে সারা সপ্তাহ লাগবে, আপনি অ্যাডভান্স করে দেন 40-50 লাখ টাকা, আমি মাল পাঠাই দিচ্ছি। তো লেদু আঙ্কেল বলার সাথে সাথে উনি 43 লাখ টাকা, 2 লাখ রিয়াল, আমার এখনো মনে আছে, তখন রিয়াল 22 টাকা সামথিং। তো 44 লাখ টাকা টিটি করে। তো আমি সাথে সাথে আমাদের রিফাত ভাইরে প্রায় 15-20 লাখ টাকা পাঠাই দিই যে ভাই আপনি পান রেডি করেন। এবং আমি ফয়েজ আঙ্কেলের মাধ্যমে, আমি তখন ছিল পানের ইন্ডাস্ট্রিতে ছিল তখন হক আঙ্কেল, আমি, তারপর হইতেছে আরো 2-3 জন মিলে, 2 জন মিলে আমরা ফুল স্পাইস জেট বুকিং দেই। স্পাইস জেটের বিমান ভাড়া ছিল 68 লাখ টাকা। তো ফুল 68 লাখ টাকার স্পাইস জেট বুকিং দিয়েছিলাম আমরা। এবং এই বুকিং দেওয়ার পরে আমরা এক একজন 400 বাস্কেট 500 বাস্কেট মোটামুটি 18 টন মাল পাঠাইছিলাম বা 17 টন মাল পাঠাইছিলাম। আমার 400 বাস্কেট পান ছিল আমার মনে আছে। তো ওই করোনার ওই সময়টা আলহামদুলিল্লাহ, ওই সময়টা আমরা ইনসেন্টিভ অলমোস্ট আমি প্রায় 40 লাখ টাকা ইনসেন্টিভ ক্লেম করি, এবং আরো 32 লাখ জমাই পরের 5-6 মাসে। যাই হোক, ওরা ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হইতেছে যে করোনার ব্যবসা ভালো হয়েছে। এবং এটা বলার একটা উদ্দেশ্য হইতেছে যেটা হলো একটা ফুড ইন্ডাস্ট্রি কখনো থেমে থাকে না। তো আপনার এটা করোনা হোক বা যেটাই হোক, এয়ারপোর্ট যদি কোনো মতে খোলা রাখা যায়, তবে এই আইটেমগুলো আপনার বিদেশে যাবেই। রিসেন্টলি মনে হয় একটা রিসার্চ করলো, সে রিসার্চ জাহিদ ভাইদের একটা ওই যে গ্রুপে একটা রিসার্চ পাইলাম, দেখি আমি একটু ঢুকে দেখি। এক্সপোর্ট সেবা, এখানে একটা কোর্সের ব্যাপারে সম্ভবত বলছে। এই যে এখানে তারা একটা রিসার্চ করছে, সেটা হচ্ছে, আমি জাস্ট দেখে বলি, হ্যাঁ। সৌদি আরবের, আমি দেখে বলতেছি, সৌদি আরবের বাজারে আপনার কৃষি পণ্যের স্থান বানান,
হালাল ফুড, মশলা, রেডি টু ইট প্রোডাক্টস। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার টন মশলা, চাল, মুড়ি ও হালাল প্রসেস ফুড রপ্তানি হয় মধ্যপ্রাচ্যে। সৌদি আরব বিশেষভাবে চাহিদা সম্পন্ন একটি বাজার, যেখানে হালাল ও ক্লিন লেভেল ফুড প্রোডাক্টের চাহিদা প্রতিনিয়ত বাড়তেছে। উনি একটা ডাটা শেয়ার করছে, 2023 সালে সৌদি আরবে ফুড আমদানির মূল্য ছিল $25 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন, $25 বিলিয়ন। বাংলাদেশের প্রসেস ফুড এক্সপোর্ট গ্রোথ হয়েছে 12%। রিয়াদ, জেদ্দাতে নতুন এসএমই ইম্পোর্টার্স বাংলাদেশি পণ্য খুঁজছেন, কিন্তু কিভাবে বাজার প্রবেশ করবেন সেটা নিয়ে একটা কোর্স আমিও মনে হয় কোর্সটা করতে পারি। কনসালটেশন ভালোই। সো যেহেতু আমরা ড্রাই ফুডে কাজ করতে চাচ্ছি, আমি গতকালকে আমি এক ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমি ড্রাই ফুড ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে, এত তো সহজ না ফার্স্টেই ঢুকতে চাচ্ছি। তো এটার জন্য আপনাকে প্রথমত জানতে হবে, কাজ করতে হবে। সো যেটা আমার বলার উদ্দেশ্য ছিল যে সৌদি আরব হইতেছে একটা বিশাল মার্কেট। এখন অনেকে আমাকে কিন্তু ফেসবুক কমেন্টে, হোয়াটসঅ্যাপে এসে বলেন যে ভাই আমি মাল পাঠাইতে চাই, মাল পাঠাইতে। তো তাদের সাথে মেসেজ করে আমি যখন দেখি যে না, তাদের রিকোয়ারমেন্ট কখনোই মাল পাঠানোর মতো হবে না, তো তখন কিন্তু আমি সাধারণত অ্যান্সার দেই না, বা আমি বলে দিই যে ভাই এখন পসিবল হচ্ছে না। কারণ হচ্ছে যে আপনার যে সৌদি আরবে মাল পাঠাতে হলে মিনিমাম 1000 কেজি পাঠাইতে হবে। 1000 কেজি আপনাকে এক্সপোর্ট করতে হবে। এখানে আপনার যদি লাইসেন্স নাও থাকে, আমি বলছি যে আমার লাইসেন্স ইউজ করতে পারবেন, যেহেতু আমার একটা ভারী লাইসেন্স এবং রানিং লাইসেন্স। ওখানে যদি লাইসেন্স আপনার না থাকে, আমি এটাও বলছি যে ওখানে সুমন আঙ্কেলের লাইসেন্স আছে জেদ্দায়, একেসিসি ইন্টারন্যাশনালের মালিক, ওনার লাইসেন্সে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো। সো বেসিক্যালি কিন্তু আপনার আসলে মেসেজ দেওয়ার পর যখন দেখি যে আপনার আসলে বিজনেস সম্বন্ধে ধারণা নাই, তখন আমার আসলে আপনাকে অত লম্বা সময় নিয়ে বুঝাইতে তো কলে পসিবল না, ঠিক না? আর দেখা করেও আপনি 1 ঘন্টা বুঝতে পারবেন না কখনোই। সো ভিডিও যদি দেখতে থাকেন তাহলে একটা সময় ধারণা এসে পড়বে। আর এই আর কি। তো মিডল ইস্টে সৌদি আরবে বিজনেস সবচেয়ে বেশি। কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, তারপর হচ্ছে বাহরাইন বলেন, দুবাই বলেন, জর্ডান বলেন, মিডল ইস্টের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে এক্সপোর্ট হয়। কারণ হচ্ছে মিডল ইস্টের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে প্রবাসী বাঙালি থাকে, এবং আমাদের যে এই টার্গেট অডিয়েন্স, এগুলো বেশিরভাগই প্রবাসী বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারাই আমাদের এই প্রোডাক্টগুলো ঘুরে ফিরে নেয়। এবং ড্রাই ফুডের মধ্যে ঠিক তেমনই, যে $25 বিলিয়ন ছড়ায় গেছে ড্রাই ফুড। ড্রাই ফুড বলতে কোনটা বোঝায়? প্রসেসড ফুড, দ্যাট মিনস মুড়ি, চানাচুর, তারপর আচার, সেমাই, নুডলস, এই সমস্ত কিছু হচ্ছে ড্রাই ফুডের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো এই জন্য খেয়াল রাখবো যে আমরা কাঁচামাল নিয়ে যারা কাজ করি বা কাজ করতে চাই, অ্যাটলিস্ট আমার প্রথম কথা হইতেছে আপনারা ফার্মার, কৃষক যারা আছে, তাদের সাথে অ্যাড হন, তাদের সাথে কথা বলেন। আমি কিন্তু লিস্ট দিয়ে দিছি, আমি আজকে হয়তো আরেকটা ভিডিও বানাইতে পারি, ভিডিওর মধ্যে আমি একটা লিস্ট দিয়ে দিব যে এই মালগুলা সাধারণত সৌদি আরবে যায়, এবং এই মালগুলার জন্য কেউ যদি কাজ করতে চায়, আমি বলবো সরাসরি কৃষক। মনে করেন, দেখেন আমি আপনাকে বলি, এখন ব্যাপারী আমাকে মুখি দিচ্ছে 32 টাকায়। আপনার কি মনে হয় মুখি 32 টাকা ব্যাপারী লাভ করে না? ব্যাপারী মিনিমাম হলো 5 থেকে 7 টাকা লাভ করে। 7 টাকা যদি লাভও করে, 5 টাকা এত কম লাভ করে না কেউ। 5 টাকাও যদি কেউ 7 টাকাও লাভ করে বা 10 টাকাও লাভ করে, দ্যাট মিনস মুখি বাজার ফার্মার থেকে নিলে 10 টাকা আপনি নিতে পারবেন। 10 টাকা যদি আপনি মুখি নেন, ওটা আনতে আনতে আপনার আরো খরচ পড়বে 8 টাকা, 18 টাকা। ব্যাপারী বাকিটা লাভ খাইতেছে। তো আপনার 18 টাকা যদি আপনি নিজে আনতে পারেন ঢাকায়, আপনি বায়ারে যদি 30 টাকায় দেন, বায়ার কিন্তু চোখ বন্ধ করে নিবে। তার মানে 12 টাকা করে কিন্তু আপনার লাভ হইতেছে কেজিতে। ইনসেনটিভ গোল্লায় যাক, ইনসেনটিভ থাকলো না, তখন কিন্তু আরো 12 টাকা। যদিও আমি ফুল ইনসেনটিভ বেসড কাজ করি, তবুও যে 12 টাকা গোল্লা যাক, তো কিন্তু আপনার কিন্তু ভালো একটা প্রফিট থাকতেছে। ঠিক তেমনই কাঁচা কলা এখন আমরা বাজার থেকে নিতেছি 40 টাকা, 45 টাকা। তার মানে খেতে দেখেন গিয়ে 15 টাকায় ক্ষেত হচ্ছে, আস্তে আস্তে 10 টাকা, 25 টাকা, 10-15 টাকা চাষি বা এখানে ব্যাপারী বা আড়তদার লাভ করে। সো এই লাভটা আপনি কিভাবে করবেন, এটা হইতেছে মেইন ইস্যু। এবং এইটা করার জন্য আপনাকে অবশ্যই কৃষকদের কাছে যাইতে হবে। এগ্রিকালচারের ওখানকার যে ইনস্টিটিউট গুলো আছে বা বিএডিসির যে সংস্থানগুলো আছে বা আমাদের যে সরকারি প্লেস আছে, ওখানে কাজ করতে হবে। তো ওখানে যাইতে হবে, সেটা যাওয়ার পর জিনিসগুলা কাজ হবে। সো কৃষকদের সাথে আমার কথা হলো কৃষকদের সাথে সরাসরি মিট করা, যদি এই বাজার আপনার টিকে থাকতে হয়। নর্মালি কারণ বাজার হোক বা আপনার ব্যাপারী এনে হোক, এইসব জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করলে সাময়িক কাজ করা যাবে, বাট লং টার্ম এটাতে সাস্টেইন করা পসিবল না, বিশেষ করে সৌদি আরবের মার্কেটে। কারণ সৌদি আরবের মার্কেটে এই পরিমাণ প্রতিযোগিতা, আপনি বিশ্বাস করবেন না যে কাঁঠালের দাম 30 টাকা, আমি আমার বায়ারে 30 টাকা রেট দেই, কেনা দামে দেই,
তাও বায়ারের হয় না। কেন হয় না? কারণ অন্যান্য মার্কেটে দেখা যায় যে ওটা 20 টাকায় দিয়ে দিতেছে, অন্যান্য দেখা যায় অনেকে 5 টাকায় দিয়ে দিচ্ছে, সরি 25 টাকায় দিয়ে দিচ্ছে। কিন্তু তার মানে কি করতে হবে? আপনার নিজে ফার্মার থেকে নিতে হবে। সো এটাই আমার বলার উদ্দেশ্য যে সৌদি আরবের বিজনেস বর্তমানে সবচেয়ে বেশি, এবং সৌদি আরবে বিজনেস করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয়। এই টেকনিকগুলোর মধ্যে এটা এখন আমি একটা ইসে আসি, একটা রেশিও ফিনিশিং এ আসি যে সৌদি আরবে এক্সপোর্ট করতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত সৌদি আরবে যদি আপনি এক্সপোর্ট শুরু করতে চান, আপনার ট্রেড লাইসেন্স লাগবে 1, আপনার টিন সার্টিফিকেট লাগবে 2, আপনার বিন সার্টিফিকেট লাগবে বা যেটাকে ভ্যাট বলে, আপনার ইআরসি লাগবে, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দেন আপনার বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাগবে। এই 5টা জিনিস যদি আপনার হয়ে যায়, আপনি বাংলাদেশ থেকে মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস এক্সপোর্ট করতে পারবেন। সো এই জিনিসগুলো খেয়াল রাখলে আমি মনে করি, আশা করি যে ভালো কাজ করা যাবে। যদি লাইসেন্স করার ক্ষেত্রে আমি আসলে আমার তো ওই সময় নাই যে আমি লাইসেন্স করে দিতে পারবো। আমি জাস্ট ওই যে আমাদের কার্তিক একটা ছেলে আছে, ওই কার্তিককে বলে দিতে পারবো, কার্তিক আপনাদের কাজগুলো করে দিবে। এটা আসলে তো আমার এটা ফিল্ড না, আমার সেক্টর না, বা এটা আমি করতেও পারবো না। তো মানে ফিল্ডটা সেক্টর না বলতে আমার এগুলো অ্যানালাইসিস করা হলো, এটা আমার কাজ না। সো আসলে জাস্ট একটা র্যান্ডম ভিডিও বানাইলাম সৌদি আরবের এক্সপোর্ট নিয়ে। তো বাংলাদেশ থেকে সৌদি আরবে দাম্মাম এবং রিয়াদের সেক্টরে অনলি ভেজিটেবলস যায়, ওই দুইটাই এয়ারপোর্টে, কখনো ভেজিটেবলস এর বাইরে যায় না এবং পান ঢুকে না। আর জেদ্দা সেক্টরে পান ঢুকে। তো আপনি বলতে পারেন রিয়াদের দাম্মামে তারা পান কিভাবে নেয়? তো আমি বলবো যে তারা জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করায়, জেদ্দা থেকে গাড়ি দিয়ে রিয়াদে এবং দাম্মামে সাধারণত নিয়ে যায়। এখন রিয়াদে যায় কিনা এটা আমি লেটেস্ট খবর নিয়ে তারপর জানাতে পারবো। এবং অল টাইপস অফ ফ্রুটস, অল টাইপস অফ ভেজিটেবলস, এবং হ্যাঁ আরেকটা জিনিস, আলু, আপনি পান নিয়ে যেমন কাজ করতে পারেন সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামে সবজি নিয়ে কাজ করতে পারেন, তারপর হইতেছে ফল নিয়ে তো কাজ করবেন। আরেকটা আছে, ওটা হইতেছে আলু। বাংলাদেশ থেকে আলু মোস্ট প্রবাবলি বিপুল পরিমাণে যায় সৌদি আরবে। সোহেল ভাই তো আমার বলে রাখছে, ভাই আপনি যদি নিজে আলু, আমার বছর শেষে 10-15টা কন্টেইনার লাগে, আপনি যদি নিজে আমার আলু দিতে পারেন তো দেন। সো আমি বলছি যে ভাই আসলে তো আলু লাইন আমি এক্সপেরিয়েন্স আমার নাই, আর আলু করার মতো ফান্ডিংও আমার কাছে, টাকাও আমার কাছে নাই। কারণ আমার নিজেই ফ্রুটস এন্ড ভেজিটেবল সেক্টরে আমার প্রায় 1.5 কোটি টাকা এখন এই মুহূর্তে ঢুকানো। যদিও আমার এক্সপেনশনের প্ল্যানিং আছে, আমি প্লাস আরো 2 কোটি টাকা আমি আমার কোম্পানিতে আমি আরো ইনভেস্ট নিব বা ঢুকাবো আরো 2 কোটি টাকা। কিন্তু কথা হইতেছে যে ওখানে আমার প্রায় 1.5 কোটি ঢোকানো, আলুতে ঢোকানোর মতো এখন পর্যন্ত আমার প্ল্যানিং নাই, বাট করা যাবে। আলু হইতেছে এমন একটা ইন্ডাস্ট্রি, ইভেন মুড়ি, যেমন জিপ্পু আমার বলে রাখছে, দোস্ত তুই পারলে মুড়ি, চানাচুর এগুলা ইন্ডাস্ট্রিতে ঢোক, এই প্রসেস ফুড আমাকে এক্সপোর্ট করা যায় কিনা দেখ। সো আসলে সৌদি আরবের ব্যবসার বিশাল সুযোগ আছে। আপনার কি দরকার? 2টা জিনিস, এক হইতেছে বায়ার, একটা হইতেছে টাকা। এই 2টা জিনিস যখন আপনার থাকবে, আর 3 নাম্বার হচ্ছে এক্সপেরিয়েন্স। এই 3টা জিনিসের যখন আপনার থাকবে, বায়ার, টাকা, এক্সপেরিয়েন্স, তখন আশা করা যায় সৌদি আরবের বিজনেস থেকে আপনি বছরে 1-1.5 কোটি টাকা ইনসেন্টিভ, এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। বাট হ্যাঁ, বুদ্ধি খাটায় বুঝে শুনে কাজ করতে হবে। আমি মনে হয় লাস্ট ইনসেন্টিভ পাইছি 1.5 বছর আগে। হ্যাঁ, গত বছর 24-এর শুরুতে না 23-এর শেষে। এরপর আমি ইনসেন্টিভ এখনো পাইনি। আমার ফাইল জমে আছে, অলমোস্ট অনেক টাকার ফাইল জমে আছে, যেটা ডিসেম্বরের মধ্যে আমার রিলিজ হয়ে যাবে। তো আমার ইনভেস্টরদেরকে যাদেরকে টুকটাক যা পারছি না পারছি নিজের ফান্ড থেকে দিতেছি বা দিছি। তো ইনসেন্টিভ ওটা দেরি আছে। তো আপনার মাথায় রাখতে হবে যে মালে লাভ করতে হবে, এখন মালে লাভ করা ছাড়া কোনো উপায় নাই, যেহেতু ইনসেন্টিভ দেরি করে আসতেছে। সো এটা হলো সৌদি আরবের বিজনেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।